হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। দর্শক, এই মুহূর্তে জামাতে আমিরের উপর সবাই দাপিয়ে পড়েছে। জামাতে আমির আওয়ামী লীগের পক্ষ নেওয়াতে বিএনপি কর্মীরা তাকে। এদিকে আজ শুক্রবার সকালে জামাতে আমির আওয়ামী লীগের পক্ষ নেওয়াতে বিএনপি কর্মীরা তার উপর আক্রমণ করেছে। সারা দেশে নতুন পরিস্থিতি হয়, জামাত বিএনপির মুখোমুখি সংঘর্ষ, অসংখ্য আহত। মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করায় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, বিচার বিভাগকে কুক্ষিগত করতে জনবিরোধী আইন সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করেছে সরকার। বিএনপি ফ্যাসিজমের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। অবশ্য সরকার দলীয় চিফ হুইপ বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্যই আইন পাশ হয়েছে। এই কথা তো এখন সবার কাছে স্পষ্ট যে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখতেই, অথবা যদি সরাসরি বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতেই সন্ত্রাস বিরোধী আইনের দুটি সংশোধিত ধারা অধ্যাদেশ আকারে যে রাষ্ট্রপতির নির্দেশে জারি করা হয়েছিল সেটি আইনে পরিণত করা হয়েছে। জাতীয় সংসদে জামাত ইসলামী জোটের এমপিদের ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণের প্রশংসায় ভাসছে। দর্শক, জামাতের যে এই ভূমিকা, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় একজন সংসদ সদস্য ইশরাক হোসেন, উনি শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। জামাতের এমপিদের বক্তব্যে একদিকে সংসদ উত্তাল হয়েছে, অন্যদিকে আজকে রাজপথ উত্তাল হয়েছে। আজকে জামাতে আমির সরাসরি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন এবং কঠিন বিপদের মুখে পড়েন আজকে শুক্রবারে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে রাজপথ উত্তাল, জামাত বিএনপি মুখোমুখি সংঘর্ষে এবং সারা দেশের মধ্যে অসংখ্য নতুন ঘটনা ঘটে। এই নিয়ে অসংখ্য তথ্য আমাদের কাছে আসে যে এই ঘটনার পিছনে কে রয়েছে এবং এইসব কেন হচ্ছে। অনেকের বক্তব্যের মাধ্যমে সকল রহস্যগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি উন্মোচন করব। আপনারা সম্পূর্ণ এই নিউজ প্রতিবেদনটি ধারাবাহিকলি দেখবেন। প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি, কিন্তু আমরা সংসদ বর্জন করি নাই। বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথমে 2 মিনিট। আমরা প্রতিবাদ করে বললাম যে 2 মিনিটে তো কোনো বক্তব্য উপস্থাপন করা সম্ভব নয়। তখন স্পিকার মহোদয় প্রথম বক্তাকে 3 দফায় বাড়িয়ে 6 মিনিট দিলেন, যেটা ছিল আসলেই আমাদের উপর একটা কি বলবো, অবিচার। কথাটা বলা ঠিক হয় না, তবে সুবিচার হয়নি। তারপরে আমরা দাঁড়িয়ে দেখলাম যে সংশ্লিষ্ট মন্ত্রী, তার কোনো সময়ের লিমিট নাই, দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাই তিনি বললেন। আমরা তখন বললাম যে আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা সুবিচার আশা করি। একজনকে আনলিমিটেড টাইম পারমিট করা হচ্ছে আর আরেকজনকে 2 মিনিট দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা প্রস্তাব দিচ্ছি উভয়কেই পর্যাপ্ত সময় দেওয়া হোক। হ্যাঁ, সময় বাড়ানো হয়েছে, কিন্তু বিরোধী দলের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। 10 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। মন্ত্রীরা যখন দাঁড়িয়েছেন তাদের জন্য সময়ের কোনো লিমিট ছিল না, তারা আনলিমিটেড কথা বলেছেন। এই রকম ভারসাম্যহীনভাবে আজকে আমাদেরকে দিনটা অতিক্রম করতে হয়েছে। আমরা জনস্বার্থে আমরা সুস্পষ্টভাবে আমাদের আপত্তি জানিয়েছি যে আমরা বিচার বিভাগকে স্বাধীন হিসাবে দেখতে চাই। এরপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে কথা এসেছে, তারাই যুক্তি দিতে গিয়ে প্রমাণ করেছেন যে অতীতে দলীয় বিবেচনায় যে সমস্ত বিচারপতিদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতেই বিচারপতি খায়রুল হকের জন্ম হয়েছে, বিচারপতি মানিকের জন্ম হয়েছে এবং শপথবদ্ধ রাজনীতিবিদ জনাব এনায়েত রহিমের জন্ম হয়েছে। তারা এটা স্বীকার করেছেন। আমরা সেই জায়গাটাই ফোকাস করেছিলাম যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজেই আমরা চাই না যে এখানে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সেম বলতে বাধ্য হয়েছি। এটা কখনো হতে পারে না। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরে আসুক, এটা আমরা কামনা করি না, এটা আমরা চাই না। এখানেও আমরা আমাদের তীব্র প্রতিবাদ রেকর্ড করেছি। শুধুমাত্র টুটার মেজরিটির বলে পাশ করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়ে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি, কিন্তু আমরা সংসদ বর্জন করি নাই। আমরা যাব,
জনগণের হয়ে কথা বলবো, জনগণের স্বার্থের পক্ষে অবস্থান অক্ষুণ্ণ রাখবো। জনগণের স্বার্থের বিপক্ষে কিছু হলে আমাদের কণ্ঠ আবারও গর্জন করে উঠবে জনগণের অধিকারের পক্ষে ইনশাআল্লাহ তাআলা রাজির। শেরপুর এবং বগুড়ায় 2টা নির্বাচন হয়েছে। এখানে অনেকেই বক্তব্য রাখতে গিয়ে বলেছেন 94 সালে হয়েছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়, শুধু নাম পরিবর্তন হয়েছে কিন্তু স্টাইল একই ধরনের ছিল। জাতীয় সংসদে জামাত ইসলামী জোটের এমপিদের ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণের প্রশংসায় ভাসছে। দর্শক, জামাতের যে এই ভূমিকা, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দর্শক, বিএনপি তাদের সংখ্যাগরিষ্ঠতার গোয়ার্তামির মাধ্যমে একের পর এক গণবিরোধী আইন পাশ করছে, বিল পাশ করছে। জামাত ইসলামী এই গণবিরোধী বিল পাশের বিরোধিতা করে সংসদ থেকে প্রতিবাদের অংশ হিসেবে ওয়াকআউট করেছে। এই ওয়াকআউট জনগণ ব্যাপকভাবে পছন্দ করছে এবং তারা জামাতকে অ্যাপ্রিসিয়েট করছে না, জামাত বিরোধী দল হয়ে উঠছে। বিশেষ করে গুম অধ্যাদেশ বাতিল, মানবাধিকার অধ্যাদেশ বাতিল, বিচার পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল, এরকম নানান গণবিরোধী, দেশ বিরোধী সিদ্ধান্ত যেগুলো ফেসিবাদের পথকে উন্মুক্ত করে, সেই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে জামাত যা করতে পারে, সংসদীয় কমিটি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং যেসব বিলের উপর আলোচনা হয়েছে সেখানে জামাত জনগণের পক্ষে যেটা সে আলোচনা রেখেছে। কিন্তু তারপরে যেহেতু বিএনপির ব্রড মেজরিটি, তারা যেটা চায় গায়ের জোরে সেটা পাশ করিয়ে নিতে পারবে। যুক্তি অযুক্তি এগুলোর ধার বিএনপি ধারে না বা ধারবে না। এই জায়গায় জামাতের কি আর করণীয়? জামাত 2টা কাজ করেছে। একটা হচ্ছে প্রথমে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে আর শেষে ওয়াকআউট করেছে। কিছু কিছু বিলের ক্ষেত্রে অপছন্দ করলে জাস্ট না ভোট দিতে হয়। যেহেতু না ভোটের কোনো মূল্য নাই, কারণ বিএনপির ব্রড মেজরিটি, এই জন্য অতি স্পর্শকতর যেসব সিদ্ধান্ত বিএনপি পাশ করাচ্ছে তার প্রতিবাদে জামাত ওয়াকআউট করছে। তো এই যে ওয়াকআউট, একদিন দেখবেন যে বাংলাদেশ গুম অধ্যাদেশ একদিন হবে, মানবাধিকার অধ্যাদেশ হবে, মানবাধিকার কমিশন স্বাধীন থাকবে এবং কেউ গুম খুন করতে পারবে না। এরকম আরো ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ, এরকম নানান অধ্যাদেশ, এইগুলো আইনে পরিণত যেভাবে হোক, সেটা আরেকটা অধ্যাদেশের মাধ্যমে হোক আর সংসদে আইনের মাধ্যমে হোক, এগুলো সবই টুডে টুমরো করা হবে। বাংলাদেশে এটা কায়েম হবে অথবা আরেকটা বিপ্লবের মাধ্যমে হোক। তখন বিএনপির যে এই ভূমিকা, তারা সংসদে এইভাবে সংবিধান অপব্যাখ্যা করে কুযুক্তি দিয়ে তারা এই আইনগুলো পাশ করিয়ে নিয়েছিল, এটা ইতিহাসের কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এবং জামাত এগুলোর বিরুদ্ধে যে ওয়াকআউট করেছিল সেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যেমন দেখেন, তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতার সময় বা আমাদের সংসদীয় ইতিহাস যখন আমরা পর্যালোচনা করি, তখন মাঝে মাঝে কিছু ইতিহাস আমাদের সামনে আসে। এক সময় অমুক এমপি ফাইল ছুঁড়ে ফেলেছিলেন, অমুক এমপি চেয়ার ছুঁড়ে ফেলেছিলেন, স্পিকারকে চেয়ার দিয়ে পিটিয়ে মেরেছিলেন শেখ মুজিবুর রহমান। আমরা করি না? মানে সংসদের অনেক ইতিহাস রাজনীতি আলোচ্য বিষয়। ওরকম জামাত ইসলামী অমুক গণবিরোধী আইন পাশ করার সময় ওয়াকআউট করেছিল। শুধু না ভোট দিয়ে বসেছিল তা না, একদম ওয়াকআউট করেছিল। এমনকি এই সব বিলের বিরুদ্ধে কথা বলার জন্য সময় চেয়েছিল, কিন্তু স্পিকার সময় দেননি। এক পর্যায়ে জামাত ওয়াকআউট করেছে। অতএব জামাতের এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। দেখেন, বাংলাদেশের সংসদীয় স্ট্রাকচার এতটা বাজে, জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সংসদ এটা ফেসিবাদের কারখানা। কারণ জামাত জোটে 78 জন এমপি আছে, 78 জন থাকা আর 6 জন থাকা একই কথা, কোনো পার্থক্য নেই। কোন একটা পক্ষে 78 না, 100 জন ভোট দিলেও যা, 99 জন ভোট দিলেও যা, 6 জন ভোট দিলেও তা। এখানে আলাদা কিছুই না, জাস্ট একটু সাউন্ড বেশি হবে না, এই সাউন্ড একটু বেশি হবে। তো এই সাউন্ড বেশি হয়, কিছু আসে যায় না। সংসদীয় কার্যপ্রণালী বিধিতে সাউন্ড কম বেশির কোনো গুরুত্ব নাই। অতএব সংসদে জামাতের আসলে তেমন কিছু করার নেই। এই জন্য আমরা বলি যে সংসদে কোনো কিছু সমাধান হবে, এটা অমূলক কথা। এই জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং সমস্যার সমাধান অলওয়েজ রাজপথে হয়েছে এবং রাজপথেই হবে। তো দর্শক, আপত্তি সত্ত্বেও বিল পাশ করায় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করলো বিরোধী দল। সোফার 3বার ওয়াকআউট করা হলো এবং এই ওয়াকআউট সংসদীয় হিস্ট্রিতে কোডিফাই হচ্ছে এবং পরবর্তীতে যখন বিএনপির বিরুদ্ধে গণ আন্দোলন হবে তখন মানুষ এটা বলবে। সর্বশেষ হাসিনার বিরুদ্ধে 2018 সালের নির্বাচনের প্রতিবাদে 4.5 বছর চুপচাপ থেকে 2024 সালে ডামি নির্বাচনের একদম আগ মুহূর্তে বিএনপির এমপিরা পদত্যাগ করেছিল সংসদ থেকে। মাননীয় একজন সংসদ সদস্য ইশরাক হোসেন, উনি শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। এবং আমার যতটুকু মনে পড়ে, এই আন্দোলনটি বা ওনার এই দাবিটি ঘটেছিল 2025 সালের মে মাসে, যেই সময়টা আমি অন্তর্বর্তী সরকারের কোনো অংশ ছিলাম না। আমি অন্তর্বর্তী সরকার থেকে 2025 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পদত্যাগ করেছিলাম। ফলে ওনার এই অসত্য তথ্যটিকে সংশোধন করার অনুরোধ রইল। ইশরাক মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচন কমিশন থেকে তার গেজেট হয়েছিল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে
শপথের জন্য নির্দেশনা দেওয়া ছিল। আজকে বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ সেই সরকারের মন্ত্রী সভায় ছিলেন। কি বিশেষ পরিস্থিতিতে সেই দিন তাকে শপথ করানো হয়নি মাননীয় স্পিকার? একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি রেকর্ডের জন্য। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম ওনার আগের বক্তব্য দিতে গিয়ে আমার সম্পর্কে একটি তথ্য দিয়েছিলেন, যেই তথ্যটি অসত্য। মাননীয় স্পিকার, উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে আমাদের মাননীয় একজন সংসদ সদস্য ইশরাক হোসেন উনি একটি দাবিতে আন্দোলন চালিয়েছিলেন গত অন্তর্বর্তী সরকারের সময়। উনি শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। এবং আমার যতটুকু মনে পড়ে এই আন্দোলনটি বা ওনার এই দাবিটি ঘটেছিল 2025 সালের মে মাসে, যেই সময়টা আমি অন্তর্বর্তী সরকারের কোনো অংশ ছিলাম না। আমি অন্তর্বর্তী সরকার থেকে 2025 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পদত্যাগ করেছিলাম। ফলে ওনার এই অসত্য তথ্যটিকে সংশোধন করার অনুরোধ রইল মাননীয় স্পিকার। এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা খুব বেশি দিন আগের ঘটনা নয়। কারণ ওই আন্দোলনের পরে ওনার মনে থাকার কথা, উনি যেই ট্রফির কথা বলেছিলেন ওই আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকে গিয়ে মাননীয় সংসদ নেতার কাছে সেই ট্রফিটি দিয়ে এসেছিলেন। এই কথা তো এখন সবার কাছে স্পষ্ট যে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখতেই, অথবা যদি সরাসরি বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতেই সন্ত্রাস বিরোধী আইনের দুটি সংশোধিত ধারা অধ্যাদেশ আকারে যে রাষ্ট্রপতি নির্দেশ জারি করা হয়েছিল সেটি আইনে পরিণত করা হয়েছে। এবং সেটির মাধ্যমে এখন কি দাঁড়াচ্ছে, এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল এবং পুরো দেশ ভয়ঙ্কর এক ঝুঁকির মুখে। প্রথমত, ডক্টর ইউনূস সরকারের মতন আরেকটি জঙ্গি সরকার আমাদের সামনে ভয়াবহ রূপে উপস্থিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। জামাত ভয়ে আছে যে তাদের কার্যক্রমও এই আইনের অধীনেই যে কোনো সময় নিষিদ্ধ করা হতে পারে প্রজ্ঞাপন জারির মাধ্যমে। আবার নিশ্চিতভাবেই এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিএনপিও প্রচণ্ড একটা ঝুঁকির মধ্যে চলে গেল। বিল পাশের আগে কেন ঝুঁকির মধ্যে চলে গেল সে বিষয়টি পরে আসছি। বিল পাশের আগে সংসদে মোটামুটি প্রবল আপত্তি জানিয়েছিলেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কি বলেছিলেন, এটিও আমাদের কাছে যেমন হাস্যকর এবং একই সঙ্গে পরিহাসের এবং বিপজ্জনক। তিনি বলছিলেন যে এ সংক্রান্ত একটি তুলনামূলক শীট তারা 3-4 মিনিট আগে হাতে পেয়েছেন, তারা এটি পুরো পড়তে পারেননি। আইনটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরও একটু সময় দেওয়ার দাবি জানানো হচ্ছে। কেন জামাত এটিকে স্পর্শকাতর আইন বলল? জামাতের দাবির মুখেই তো, এনসিপির দাবির মুখেই তো অধ্যাদেশের বলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল ডক্টর ইউনূস সরকার। জামাতের আমিরের বক্তব্যের পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বললেন সেটি আরো মজার। তিনি বললেন যে বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তার সংশোধনের জন্য বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণ থাকার কথা। ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন স্থগিত হয়ে আছে। এই আইনের অনুবলে পরবর্তীতে 47 অনুচ্ছেদ অনুসারে আইসিটি অ্যাক্টকেও অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পরিবর্তন এনে সংগঠনের বিচারে বিধান যুক্ত করে সেই আইনটাও সংশোধন করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যটা আরো মজার আমি এই কারণে বলছিলাম যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্রস্তাব জামাত এনসিপির পক্ষ থেকে করছিল তখন তারা তুমুল বিরোধিতা করেছিল। তারা সবসময় বলেছে এইভাবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয়। তারেক রহমানও তো ক্ষমতায় আসার অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার 2 দিন আগে বা পরে বিদেশি একটি গণমাধ্যমে আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। তার কারণ আজ একটি রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় কাল হয়তো বিএনপিকেও করা হতে পারে। এবং এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা মানে এক অর্থে পুরো দলটাই তো নিষিদ্ধ অবস্থা থাকা, শুধু শব্দের কিছু হেরফের। এই আওয়ামী লীগ কি বিনাশ হবে?
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।